পল্লবিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। মাত্র 4 কার্যদিবস শেষে বৃহস্পতিবার এই রায়ের দিন ঘোষণা করা হয়। উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ সেদিন। দেশের বিচারিক ইতিহাসে নজির রেখে শেষ হয় এই মামলার কার্যক্রম। রায় ঘোষণা হলে সাজা পরোয়ানা পাঠানো হবে উচ্চ আদালতে। সেখানে সাজা পরোয়ানা ও আসামিপক্ষ আপিল করলে তার শুনানি হবে। আর হাইকোর্ট সাজা বহাল রাখলে এবং যদি আসামি আপিল করে তবে আপিল বিভাগে শুনানি ও রায়ের পরই তা কার্যকর হবে। 19 মে পল্লবীর নিজ বাড়ির পাশের ফ্ল্যাটে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় 8 বছর বয়সী রামিসা আক্তারকে। এই অভিযোগে রামিসাদের প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে প্রধান আসামি করে মামলা করা হয়। ঠাকুরগাঁয়ে হরিপুর সীমান্ত দিয়ে শিশুসহ 11 জন নারী ও পুরুষকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তৎপরতায় তারা সীমান্ত পার হতে পারেনি। শুক্রবার গভীর রাতে মশালগাঁও সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, খবর পেয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তে শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বর্তমানে তারা ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। এ ঘটনায় বিজিবি বিএসএফের মধ্যে পতাকা বৈঠক চলছে। সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন সহ নজরদারি জোরদার করা হয়েছে। শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিরা দাবি করেন তারা ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করতেন এবং কয়েকদিন আটকে রাখার পর তাদের সীমান্তের দিকে পাঠানো হয়। এদিকে 42 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বিএসএফের সাথে এ বিষয়ে যোগাযোগ চলছে। দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে 5 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবি সদস্যদের তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। শনিবার হাকিমপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত দিয়ে তাদের পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুর বারী বলেন, 5 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের সরিয়ে নিয়ে যায়। ঘটনার পরপর সীমান্তে অস্থায়ী ক্যাম্প বসানো ও জনবল বাড়ানো হয়েছে। ঠাকুরগাঁও সীমান্তের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, কি পরিস্থিতি দেখছেন সেখানে? বিজিবির পতাকা বৈঠকে বিএসএফ কি বলেছে? আপনাকে ধন্যবাদ। আসলে ঠাকুরগাঁও হরিপুরে যে মশালগাঁও সীমান্তে 11 জনের পুশিনের ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু ঠাকুরগাঁও কিন্তু সীমান্ত খুব উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা বিরাজ করার মধ্যে কিন্তু এলাকাবাসী কিন্তু খুব রুখে দিচ্ছে এবং বিজিবি কিন্তু কঠোর হস্তে এই পুশিন কিন্তু দমন করেছেন। আপনাকে যে একটা জিনিস জানিয়ে রাখি, ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ যখন বাংলাদেশে পুশিং করে কিন্তু বিজিবি কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু প্রতিরোধ করে এবং বিজিবি এবং তাৎক্ষণিক সেই জিরো লাইনে কিন্তু তাদেরকে এই 11 জনকে কিন্তু সেখানে অবস্থান রাখে এবং কোনো মতেই এলাকাবাসীর সঙ্গে নিয়ে কিন্তু তাদেরকে কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে দেয় নাই। ইতিমধ্যে কিন্তু 42 বিজিবির যে সিও রয়েছেন তিনি কিন্তু পতাকা বৈঠকের জন্য একাধিকবার আবেদন করেছেন। শেষে কিন্তু পতাকা বৈঠকে তিনি সংযুক্ত হয়ে কিন্তু তারা এটি বিষয়ে কিন্তু সুরাহা করতে পারেন নাই। এখন পর্যন্ত কিন্তু তারা সেই মশালগাঁও সীমান্তে কিন্তু স্থানীয়ভাবে আমি খবর নিয়েছি তারা কিন্তু সেই সীমান্তে বর্তমানে নেই। এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশোয়ার মধ্যে আছে। আসলে সেই বাংলাদেশিদেরকে যে পুশ করা হচ্ছিল আসলে তারা বর্তমানে কথায় এই নিয়ে কিন্তু সিওর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে এই পর্যন্ত তা আমি কিন্তু সদুত্তর কিন্তু পাইনি। কিন্তু এই মুহূর্তে কিন্তু এলাকা কিন্তু খুব সারা রাত কিন্তু বিজিবি কিন্তু সারা রাত পাহারা দিয়েছে সীমান্ত এলাকায় এবং সীমান্ত এলাকায় সাধারণ মানুষ কিন্তু এই পাহারার সাথে সতর্ক অবস্থানে রয়েছে এবং এই পুশিং ঠেকাতে কিন্তু ঠাকুরগাঁও বিজিবি থেকে শুরু করে দিনাজপুর বিজিবি খুব কঠোরহস্তে অবস্থানে রয়েছেন এবং তারা কিন্তু প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন কোনোভাবে যেমন ঠাকুরগাঁয়ে কোনো পুশিংয়ের ঘটনা না ঘটে। এই ছিল ঠাকুরগাঁও সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। তানভীর হাসান, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। ঠাকুরগাঁও সীমান্তের সর্বশেষ খবরাখবর নিয়ে তানভীর হাসান যুক্ত ছিলেন। নতুন করে মেহেরপুরে সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি এবং এলাকার লোকজন সেই চেষ্টা রুখে দেয়ায় তারা অবস্থান নিয়েছে সীমান্তের শূন্যরেখায়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও লালমনিরহাট সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেওয়া প্রায় 80 জনকে সরিয়ে নিয়েছে বিএসএফ। আর বিজিবি কর্মকর্তারা জানান, পুশিন সহ সীমান্তের নানা সংকট নিয়ে পতাকা বৈঠকে কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। শনিবার ভোর থেকে মেহেরপুরের তেঁতুলবাড়ির সীমান্তে কঠোর অবস্থান নিয়ে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
এলাকার লোকজন জানান, শনিবার খুব ভোরে বিএসএফ গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার হাটপাড়া সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে 3 জন নারী ও 3 জন পুরুষকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তবে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা ভারতীয় সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। বিএসএফ তাদের গ্রহণ না করায় তারা অবস্থান নেয় শূন্য রেখায়। এদিকে কোম্পানি কমান্ডার ও অধিনায়ক পর্যায়ে 3 দফা পতাকা বৈঠকের পরেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙাবাড়ি সীমান্তের উত্তেজনা কমেনি। তবে গত 3 দিন ধরে শূন্য রেখায় অবস্থান নেওয়া 28 জনকে এখন আর দেখা যাচ্ছে না, যদিও দূর থেকে তাদের ব্যাগ এবং বিছানা দেখা যাচ্ছে। লোকজনের দাবি, শুক্রবার গভীর রাতে 2 দফা সীমান্ত লাইট বন্ধ করে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। 28 জন ওখানে আছে, অনেক কান্নাকাটি করতেছে। তো 10 জনের খাবার দিছে, আছে 28 জন। তো ওরা বাচ্চাদেরকে খাওয়াইছে, আর বাগবাগি তো ওরা সুখামুখা খাইছে। কালকে 8টার সময় 10 মিনিটের জন্য কারেন্ট বিরতি ছিল, ভারতের অফলাইন বন্ধ ছিল। তখন 10 মিনিট পরে 2-3টা গাড়ি আসছে ইন্ডিয়ান বড়। আর সকালবেলা তখন আমরা দেখা দেখি ব্যাগ বলতে সবাই আছে, কেউ নাই। নওগাঁর সাপাহার সীমান্তে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকেও সমাধান হয়নি কি হবে শূন্য রেখায় অবস্থান নেওয়া 17 জনের, কিন্তু শনিবার সকাল থেকে তাদের দেখা যাচ্ছে না। এলাকার দিকে আসছে নিয়ে এখন এদিকে আইসে সারাটা দিন মানে দেখছি যে লোকজন যা বলা বলি করতেছে যে না লোক আছে, ধরে রেখে আছে, এখন কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বাংলাদেশে হয় তাহলে আমাদের বাংলাদেশে যদি হয় তাহলে ভারত থেকে বাংলাদেশে আইনের মাধ্যম দিয়ে পাঠাবে। ঝিনাইদহে মহেশপুর সীমান্তের বাসিন্দারা জানান, পুশিন করার জন্য ওপারে লোকজন জড়ো করার তথ্য তাদের কাছে আছে। এদিকে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে বৃহস্পতিবার রাতে বিএসএফ এর হাতে আটক 2 বাংলাদেশির ব্যাপারে এখনো কোনো পতাকা বৈঠক হয়নি। হাসান আহমেদ, 71। মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল। আসিফ, সীমান্তে কি পরিস্থিতি দেখছেন? পুশিন বিষয়ে বিজিবি কি ধরনের পদক্ষেপ নিয়েছে জানতে চাই। মেহেরপুর জেলা জুড়ে কিন্তু 109 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তে কিন্তু বিজিবি কঠোর অবস্থান রয়েছে। গতকাল ভোরে মেহেরপুর গাংনী উপজেলা তেঁতুলবাড়ি সীমান্তে কিন্তু 6 জনকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু ফেলে দেওয়ার পরে তারা কিন্তু বাংলাদেশ সীমান্তে চলে আসে। বিজিবি সেটা লক্ষ্য করে তাদেরকে কিন্তু প্রতিহত করে, পাশাপাশি তাদের সাথে গ্রামবাসী কিন্তু প্রতিরোধে অংশ নেয়। আর তারা কিন্তু সেখানে তাদেরকে আবার সেই ভারতীয় কাঁটাতারের কাছে ফিরিয়ে দেয়। পরবর্তীতে কিন্তু দুপুরে কিন্তু বিজিবি এবং বিএসএফ কিন্তু পতাকা বৈঠক করে। পতাকা বৈঠকে দীর্ঘ সময় কিন্তু তারা কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণে কিন্তু তারা এখন পর্যন্ত ভারতের কাঁটাতারের কাছে বৈঠক করছে। এর মধ্যে কিন্তু নারী, একজন শিশু রয়েছে, একজন বয়োবৃদ্ধ কিন্তু রয়েছে। তারা কিন্তু এখন পর্যন্ত একেবারে মানবতা জীবনযাপন করছে বলে আকাশ রয়েছে। এই বিষয়ে কিন্তু বিজিবির সাথে কথা বলেছি। বিজিবি যে বিষয়টি বলছে যে সীমান্তে কিন্তু বিজিবি কঠোর অবস্থান রয়েছে। কোনো অবৈধ পুশিং বা অবৈধ বা অনৈতিকভাবে কিন্তু মেনে নেওয়া হবে না, যার কারণে কিন্তু তারা কিন্তু বিভিন্ন গ্রামে এলাকাবাসীদেরকে সচেতন করছে। পাশাপাশি কিন্তু হ্যান্ডবাইক ব্যবহার করে কিন্তু বারবার করে বলে অবৈধ করা না হয়। এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা বলছি। এলাকাবাসী কিন্তু বলছে যে কোনো আইন যদি সেই আইনের মাধ্যমে কিন্তু তাদেরকে কিন্তু দেশে পাঠানো হয়, তাহলে কিন্তু শিশু সমাজ কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশ বা পুষ্টির কোনো সমাধানের পথ হতে পারে না। মুন্নি। আসিফ ইকবাল, আপনি আছেন, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। মেহেরপুরে বিএসএফ এর পুশিন চেষ্টার সর্বশেষ তথ্য জানাতে আসিফ ইকবাল যুক্ত ছিলেন। সারা দেশে একযোগে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ সময় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সবার সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ফেনীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে সচেতনতামূলক র্যালি, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকালে এই সভার আয়োজন করা হয়েছে। মোংলায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সচেতনতামূলক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে অনুষ্ঠিত সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। ডেঙ্গুর প্রভাব রোধে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা। সকালে শহরের পাওয়ার হাউস রোড এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করতে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সিলেটে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালিতে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশা প্রজনন স্থল ধ্বংস করার আহ্বান জানানো হয়। বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ সময় নিজ নিজ বাড়ি ও কর্মস্থল অপরিচ্ছন্ন না রাখার আহ্বান জানান প্রশাসক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনসচেতনতা বৃদ্ধি করতে হাসপাতাল ও আশপাশের মার্কেটের সামনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। সুনামগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, চিকিৎসক, নার্স এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে ঠাকুরগাঁয়ে জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। শাকিলা সিথি, ৭১। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ দ্বীপ জেলা রাঙ্গাবালির মানুষ। এলাকার লোকজন জানান তারা বিদ্যুৎ পেয়েছে ৪ বছর ৯ মাস, কিন্তু বিদ্যুৎ নিয়ে তাদের অভিজ্ঞতা কখনো সুখের হয়নি। কর্মকর্তারা জানান পাওয়ার গ্রিড থেকে রাঙ্গাবালি উপকেন্দ্রের বেশি দূরত্ব হওয়ায় মূলত এই সংকট। তবে স্বস্তির খবর হচ্ছে এই জুনে নবনির্মিত চরফ্যাশন ৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙ্গাবালি উপকেন্দ্রের সংযোগ হবে। এতে পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। বিস্তারিত কামরুল হাসানের প্রতিবেদনে। একটু মেঘের গর্জন কিংবা বজ্রপাতের শব্দ হলেই চলে যায় বিদ্যুৎ। ঝড় বৃষ্টি হলে ঘন্টার পর ঘন্টা থাকে না সংযোগ। আর প্রখর গরমে যখন বিদ্যুতের চাহিদা বেশি, তখনই বাড়ে অস্বাভাবিক লোডশেডিং। একটু বৃষ্টি নামলে একটু মেঘ করলে বিদ্যুৎ থাকে না, তারপর একটু বৃষ্টি নামলে বিদ্যুৎ পাই না। মেঘের অভাব হইলে তারা বিদ্যুৎ বন্ধ করে দেয়, মানুষ অনেক হরান্য থাকে। ভোলার লোকজন তাদের স্বয়ংসম্পূর্ণ বিদ্যুৎ রেখে অবশিষ্ট থাকলে আমাদেরকে দেয়, নতুবা দেয় না। আমরা চাই এই অবস্থা থেকে পরিত্যাগ পাইতে, যাতে অতি দ্রুত আমাদের রাঙ্গাবালিতে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুতের ব্যবস্থা করা হয়। 2021 সালের সেপ্টেম্বর মাসে সাবমেরিন ক্যাবেলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছায় রাঙ্গাবালিতে। তখন এই বিদ্যুৎ রাঙ্গাবালিবাসীকে আশা জাগালেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। শুরু থেকেই বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিংয়ের অভিযোগ করছেন গ্রাহকরা। বিদ্যুতের জন্য রাইস কুকার চালানো নষ্ট হয়েছে, ফ্রিজ নষ্ট হইতে আছে, টিভি নষ্ট হইতে আছে। মাস গেলে ঠিক আছে, বিল তো ঠিকভাবেই নেই। গ্রাহকদের আর অভিযোগ, শুধু বিদ্যুৎ চলে যাওয়াই নয়, বিদ্যুৎ এলেও দেখা দেয় লো ভোল্টেজ সমস্যা। বিদ্যুৎ কখন আসে আর কখন যায় মানুষ এটা উপলব্ধি করতে পারে না। আমরা চাই যে একটা স্থায়ী সমাধান, যাতে কারেন্ট সব সময়ের জন্য থাকে। তবে পল্লী বিদ্যুতের রাঙ্গাবালি সাবজোনাল অফিসের দাবি, চাহিদার তুলনায় প্রায় অর্ধেক বিদ্যুৎ পাওয়া এবং দীর্ঘ সঞ্চালন পথই এই সংকটের মূল কারণ। তীব্র গরমের পরিমাণ কমে গেলে এই সমস্যা অনেকটাই নিরসন হয়ে যাবে এবং ভোলার চরফ্যাশনের গ্রিড উপকেন্দ্র পুরোপুরি চালু হলে এই রাঙ্গাবালি এলাকার বিদ্যুৎ বিভ্রান্তের পরিমাণ অনেকটাই হ্রাস পাবে। চলতি জুন মাসেই নবনির্মিত চরফ্যাশন 33 কেভি গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙ্গাবালি উপকেন্দ্রের সংযোগ স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এতে প্রায় 50 কিলোমিটার সঞ্চালন পথ কমে আসবে। চরফ্যাশনে আরেকটা সাবস্টেশন এই মাসের মধ্যে চালু হওয়ার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি এবং যোগাযোগ করে জানতে পেরেছি যে এটা এই মাসের 15 তারিখ বা তার কাছাকাছি সময় এটা চালু হবে। পল্লী বিদ্যুতের 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রাঙ্গাবালি উপকেন্দ্রের আওতায় 25,928 জন গ্রাহক। বিদ্যুৎ বিভ্রাটের সংকট নিরসনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার দাবি তাদের। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালি, পটুয়াখালী। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ রাঙ্গাবালির মানুষ, এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী কামরুল হাসান। কামরুল, এই পরিস্থিতিতে কি বলছেন এলাকার লোকজন? এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা কি বলছেন? জি মুন্নি, আপনি প্রতিবেদনে যেমনটি দেখছিলেন, আকাশে একটু কালো মেঘ,
বজ্রপাতের একটু শব্দ কিংবা গুড়ি গুড়ি বৃষ্টি হলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে রাঙাবালি। শুধু বৈরী আবহাওয়াতে নয়, যখন আকাশে প্রখর রোদ, বিদ্যুতের চাহিদা যখন সবচেয়ে বেশি প্রয়োজন, জনজীবন যখন হাঁসফাঁস করে, ঠিক তখন অস্বাভাবিক লোডশেডিং। এই ভোগান্তিতেই আছে রাঙাবালি উপকেন্দ্রের আওতাধীন 25,000-এর বেশি গ্রাহকরা বলছেন, যখন বিদ্যুৎ আসে তখন আবার লো ভোল্টেজ সমস্যা। অর্থাৎ বিদ্যুৎ স্বাভাবিকভাবে 220 ভোল্ট হওয়ার কথা, কিন্তু সেখানে সরবরাহ হচ্ছে, পল্লী বিদ্যুৎই বলছে 160 থেকে 180 ভোল্ট, যার কারণে ফ্যান ঘুরে ধীর গতিতে এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চলছে না এবং নষ্ট হওয়ার ঝুঁকিতেও রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ এই ব্যাখ্যা হিসেবে তারা বলছেন যে রাঙাবালিতে বিদ্যুৎ এসেছে ভোলার বোরহানুদ্দিন থেকে, অর্থাৎ 126 কিলোমিটার পথ অতিক্রম করে সাবমেরিন কেবলের মাধ্যমে রাঙাবালিতে বিদ্যুৎ পৌঁছায়। 6টি উপকেন্দ্র হয়ে রাঙাবালিতে বিদ্যুৎ আসে। এই যে দীর্ঘ সঞ্চালন লাইন, এর কারণে আসলে বিদ্যুতের ভোল্টেজ কমে যাওয়ার কারণ তারা ব্যাখ্যা করছেন এবং সেই সঙ্গে 6টি উপকেন্দ্রের কোনো একটি উপকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি দেখা দিলেই রাঙাবালির বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে হচ্ছে, এমনটি কিন্তু তারা বলছেন। এই সংকট নিরসনে ইতিমধ্যে চরফ্যাশনে একটি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে জুন মাসের মধ্যেই, অর্থাৎ তারা বলছেন যে জুন মাসের 15 তারিখ বা জুন মাসের মধ্যেই কিন্তু সেই উপকেন্দ্রের সঙ্গে, সেই গ্রিড উপকেন্দ্রের সঙ্গে রাঙাবালি উপকেন্দ্রের সঞ্চালন ডিস্ট্রিবিউশন সংযোগ চালু হলে এই যে লো ভোল্টেজ সমস্যা এবং বিদ্যুতের যে চাহিদা সেটি পূরণ করা সম্ভব হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ রাঙাবালিতে সরবরাহ করা সম্ভব হবে। সেই সঙ্গে মনি আপনাকে জানিয়ে রাখি, রাঙাবালিতে 2021 সালের সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে এই উপকেন্দ্রের মাধ্যমে, কিন্তু এই যে শুরু থেকেই বিদ্যুৎ নিয়ে যে মানুষের ভোগান্তি, এটি কিন্তু কমছে না। প্রায় 5 বছর হতে চলেছে, কিন্তু বিদ্যুৎ নিয়ে মানুষের যে অভিযোগ সেটি কমছে না, শুরু থেকেই কিন্তু ভোগান্তি রয়েছে। বিদ্যুৎ বিভাগ বলছে যে চরফ্যাশন গ্রিডের সঙ্গে সঞ্চালন লাইন স্থাপন হলে সেক্ষেত্রে কিন্তু এই ভোগান্তিগুলো কমে আসবে, এমনটি কিন্তু তারা বলছেন। কিন্তু মানুষের অভিযোগ, এই সংকট নিরসনের মাধ্যমে রাঙাবালিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হোক, এটি কিন্তু মানুষের মূল দাবি। এবং এই তীব্র গরমের মধ্যেও কিন্তু বারবার বিদ্যুৎ চলে যাচ্ছে, বিশেষ করে উপজেলা সদর ছাড়া গ্রামগঞ্জে ঘন্টার পর ঘন্টা, এবং কখনো কখনো যখন বৈরী আবহাওয়া দেখা দেয়, বজ্রপাত, বৃষ্টি, ঝড় বৃষ্টি যখন হয়, আপনি জানেন দুর্যোগ প্রবণ এলাকা, সেক্ষেত্রে কিন্তু 1 দিন 2 দিন 3 দিন এবং এমনকি 4 দিন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকছে এই জনপদ। এ নিয়ে মানুষের তীব্র ক্ষোভ, স্থানীয় লোকজনের দাবি যে কামরুল হাসান, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ রাঙাবালির মানুষ, এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে কামরুল হাসান যুক্ত ছিলেন। দীর্ঘ 37 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার চণ্ডীপুর পাড় এলংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় সংকটে চলছে পাঠদান কর্মসূচি। শিক্ষার্থীদের একাংশকে গাদাগাদি করে ক্লাস করতে হচ্ছে, এমনকি প্রতিষ্ঠানের অফিস কক্ষেও চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। রায়হান আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার চণ্ডীপুর পাড় এলংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে সংস্কার কাজ হয়নি দীর্ঘ 37 বছর। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও বাড়েনি শ্রেণীকক্ষের সংখ্যা। এতে গাদাগাদি করেই চলছে পড়াশোনা। বর্তমানে এই বিদ্যালয়ে 100-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, কিন্তু পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় অফিস রুম ও বারান্দায় বসে ক্লাস করতে হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষে সংকট থাকায় অফিস রুমে ক্লাস করতে হয়, এতে আমাদের অনেক কষ্ট হয়। শ্রেণীকক্ষ না থাকায় এতে আমাদের পড়াশোনা অসুবিধা হচ্ছে। আমাদের খেলাধুলা করতে অনেক সমস্যা হয়। আমাদের একটা যদি বড় মাঠ থাকতো ভালো হতো। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা জানান, আলাদা কক্ষ না থাকায় শ্রেণীভিত্তিক পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা। এখানে একটা প্রাক প্রাথমিকের জন্য ছোট একটা রুম করে দিছে, তো এই রুমটা 20 জন ছেলে মেয়ে 8টার মতো সিস্টেম নাই। ভবন না থাকার কারণে অফিস রুমে মানে পাঠদান দিতে হয়, এতে বাচ্চা ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা, আমাদেরও খুবই অসুবিধা। সরকার মহোদয়ের নিকট আমাদের বিশেষ আবেদন, যদি আমাদের সদয় দৃষ্টি দিতেন তাহলে আমাদের মধ্যে আলাদা একটা শ্রেণীকক্ষ বা আলাদা একটা ভবন নির্মাণ হতো, তাহলে আমাদের শিক্ষার মান আরো অনেক উন্নয়নের দিকে
উন্নয়ন হইতো। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যালয়ের শ্রেণীকক্ষ সংকটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে। আমাদের সাম্প্রতিককালে চন্ডীপুর পাড়ার নদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে আমরা বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে এই বিদ্যালয়ের নামটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠাচ্ছি এবং খুব তাড়াতাড়ি আমাদের পিডিপি 5-এর কার্যক্রম শুরু হলে এই বিদ্যালয়টিতে নতুন ভবন হবে এবং আমাদের যে বর্তমান কক্ষ স্বল্পতা সেটা দূর হবে আশা করি। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই আশা শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। হাসান আহমেদ, ৭১। পদ্মার দৌলতদিয়া ফেরিঘাটে বারবার দুর্ঘটনার জন্য দায়ী ঘাট কর্তৃপক্ষের অব্যবস্থাপনা, এমনটাই বলছেন প্রত্যক্ষদর্শী পরিবহন শ্রমিকরা। যদিও এই অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিএ। এবছর 25শে মার্চ 26 জনের মর্মান্তিক মৃত্যুর মাত্র 72 দিনের মাথায় আবারও একই রকম দুর্ঘটনা হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান অনেকে। মেহেদী হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ঘাটে ফেরিতে উঠতে গিয়ে যাত্রী সহ পদ্মায় ডুবে গিয়েছিল সৌহার্দ্য পরিবহনের একটি বাস। ওই ঘটনায় 26 জনের প্রাণহানি হয়। শুক্রবার প্রায় একই রকমভাবে বাস ডুবে যায় 7 নম্বর ফেরিঘাটে। 25শে মার্চের দুর্ঘটনার পর পারাপারের আগে বাস থেকে নেমে যাওয়ার সতর্কতা মানায় এবার প্রাণে বেঁচে যান 37 যাত্রী। আহত হন বাসটির চালক ও তার সহযোগী। এবার পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় র্যাম্প ভেঙে পানিতে পড়ে যায় এসবি পরিবহনের এই বাসটি। যাত্রীরা জানান, ফেরির র্যাম্প এবং ডালা দুর্বল না হলে এই দুর্ঘটনা হতো না। আমাদের এই রুটে যে ফেরিগুলা চলে ম্যাক্সিমামই হচ্ছে প্রায় অর্ধশত বছরের বেশি বয়স। এই ফেরিগুলা এখানে নতুন ফেরি দেওয়ার দাবি জানাই। ঘাট কর্তৃপক্ষ যাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতেছে না। ড্রাইভার না চালিয়ে যদি এটা হেল্পার চালায়, বাসের ফিটনেসবিহীন বাস যদি চলে, তাহলে তো আসলে এই দুর্ঘটনা রোধ করা সম্ভব না। এখানে ওঠার পরে মনে হয় ব্রেক ফেল করার পরে এটা যে ফেরির যে ডালা সিটকানি ছিল এটা ছিঁড়ে একটা সোজাভাবে ড্রাইভার সহকারে পদ্মার মধ্যে পড়ে গেছে। যদিও বাস ডুবির পর ঘাটে গিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পড়ে যায়। এতে ঘাট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল না। আর জেলা প্রশাসক সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। দ্রুতগামী গাড়ি যদি ফেরির ডালায় আঘাত করে সেটি ভেঙে গেলে তো সেটি আশ্চর্য হওয়ার মতো কিছু বিষয় না। এবং যেহেতু ড্রাইভার এবং হেল্পার আহত আছে, আমরা গাড়ির ফিটনেস চেক করে দেখব, ড্রাইভিং লাইসেন্স চেক করে দেখব, আরও যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো আমরা চেক করে দেখব। তাদেরকে অনুরোধ করছি যে প্রত্যেকটি জীবন মূল্যবান, আমরা যাতে প্রত্যেকে সচেতন হই, প্রত্যেকে তার দায়িত্ব সচেতনভাবে পালন করি এবং মানুষের জীবন রক্ষা করি। শুক্রবার বাস ডুবির ঘটনায় নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন 10 সদস্যের আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। পিন্টু হাজং, ৭১। কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাস চাপায় নিহত হয়েছেন ইজি বাইকের 3 যাত্রী। লালমাই ক্রসিং হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক আনিস জানান, শনিবার সন্ধ্যায় নোয়াখালী থেকে কুমিল্লাগামী শাহ আলী সুপার পরিবহনের বাস বেপরোয়া গতিতে এসে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজি বাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ 3 জন নিহত হন। নিহত কারো পরিচয় জানা যায়নি। গাইবান্ধায় রেল লাইন পারাপারের সময় রিপন মিয়া নামে এক ব্যক্তির 2 পা ট্রেনে কাটা পড়েছে। রেলওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থা ও দেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি আনিচুর রহমানের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার ফরিদপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন হয়। এ সময় বক্তারা হাসপাতাল চত্বরে একজন সংবাদকর্মীর উপর হামলার প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। আর হামলার শিকার আনিচুর রহমান জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। মূলত সড়কের নির্মাণ ত্রুটি নিয়ে সংবাদ সংগ্রহ করায় ঠিকাদারের লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘাস কাটতে মাঠে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে চড়ুইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পালিত গরুর জন্যে রকিবুল ইসলাম মাঠে ঘাস কাটছিলেন। এ সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোক।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে প্রায় 50 ফুট এলাকা জুড়ে অস্বাভাবিক তাপ অনুভূত হচ্ছে। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। স্থানীয়রা জানান, শনিবার সকাল থেকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নির্দিষ্ট স্থানে মাটি অস্বাভাবিকভাবে গরম হয়ে ওঠে। তারা সেখানে গর্ত করলে মাটির নিচ থেকেও তাপ বের হয়। এদিকে গোসাইরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ABM আবুল বাশার জানান, তাদের একটি দল ঘটনাস্থলে এসে ওই স্থানে পানি দিয়ে তাপমাত্রা কমানোর চেষ্টা করে। তবে কী কারণে মাটি গরম হচ্ছে তা এখনও নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে প্রকৃত কারণ নির্ণয় করা হবে বলেও জানান তিনি। চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় 3টি ড্রেজার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় আটক 3 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও উপজেলা ভূমি সহকারী কমিশনার নাহিদ আহমেদের নেতৃত্বে অভিযান চালানো হয় মেঘনা নদীতে। এ সময় 3টি ড্রেজার মেশিন সহ 3 জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন আশরাফুল আলম সরকার, কুদ্দুস আলী ও আক্কাস ফকির। পরে আশরাফুল আলম সরকারকে 3 মাস, কুদ্দুস আলী ও আক্কাস ফকিরকে 1 মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। সৌদি আরবে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শামীম হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল 5টার দিকে দামাম শহরের একটি বাসায় ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের খাগড়িয়া গ্রামের আব্দুল সালামের ছেলে শামীম হোসেন 2024 সালে জীবিকার তাগিদে সৌদি আরবে যান। তিনি কাজ করতেন সেখানকার একটি তেলের পাম্পে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেলে বাসার ছাদে শুকনো কাপড় তুলতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান শামীম। আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে আমার ভাইয়ের বিদেশ পাঠাইছি। যে বিদেশ বাড়ি পাঠাইলাম কতক্ষণ রুন ঘিরে আর পোলার আমার কি হইলো বিদেশ বাড়ি। আমার ছেলে যে মারা গেল, তার 2টা ছেলে আছে, পরিবার আছে, এখন তারা কি করে খাবো? এটা দেওয়া ধর্ম করে আল্লাহ আমাদের ব্যবস্থা করবেন। খাগড়িয়া এলাকার লোকজন জানান, অভাবে সংসারে সচ্ছলতার জন্য ধার দেনা করে শামীমকে সৌদি আরবে পাঠায় তার পরিবার। বিবাহিত শামীমের 2 সন্তান রয়েছে। ছেলেটা অনেক 3 মাস করে কষ্ট করে আজ সৌদিতে গেছে। বিগত প্রায় 2-4 বছর হলো, ভালো চলছিল। এখন ঋণ তো পরিশোধ করে হারে নাই। এখন দ্রুত মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার দাবি জানান সরিষাবাড়ী সাবেক ইউপি সদস্য। শামীমকে যেন অতি তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত দেন। ওনার পরিবারের, ওনার স্ত্রী, বাবা, মা এবং কি 2টি সন্তান রয়েছে। সরকার কাছে এই অনুরোধ থাকবে, ওনার পরিবারের যাতে অর্থনৈতিক বা বিভিন্নভাবে সহযোগিতা পায়। এদিকে সরকারিভাবে পরিবারটিকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শাকিলা সিথি, 71। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এবার বেচাকেনা কমে গেছে গাইবান্ধার কালীবাড়ি চামড়ার হাট। ব্যবসায়ীরা জানান, এক সময় কোরবানির ঈদের পর এই হাটে হাজার হাজার চামড়া বেচাকেনা হতো। আশেপাশের জেলা থেকেও আসতো ব্যবসায়ী ও মৌসুমি চামড়া সংগ্রহকারীরা। কিন্তু এবার সেই চিত্র ভিন্ন। পাপুল সরকারি তথ্য ছবিতে প্রতিবেদন। কুরবানি পশুর চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে। এতে পরিবহন খরচ, শ্রমিক ব্যয় ও সংরক্ষণ ব্যয় যোগ করে বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কিন্তু সেই তুলনায় কম দামে চামড়া বিক্রি করতে হচ্ছে বলে দাবি করেন মৌসুমি ব্যবসায়ীরা। অভিযোগ উঠেছে, সরকার নির্ধারিত মূল্য থাকলেও বাস্তবে সেই দামে চামড়া বিক্রি করা হচ্ছে না। ল্যাম্পি গরুর চামড়া ওটা তো নেয় না 50 টাকা দিয়েও, কিন্তু ভালো জিনিসের ভালো দাম আছে। কিন্তু যেটা আপনার খারাপ চামড়া ওটা তো চলে না, এটা তো আর কেউ বুঝে না। ট্যানারি কর্মীরা জানান, এভাবে চলতে থাকলে আগামী দিনে অনেকেই চামড়ার ব্যবসা থেকে সরে যেতে বাধ্য হবে। ব্র্যান্ডেড কোনো ফাট ইউরোপ কেউ নেই, দাম হলে তোলা নিতে আবার চামড়া অর্ধেক বাদ দিয়া বক্ষ সকর করে নিয়ে যায়। হাট ইজারাদার প্রতিনিধি জানান, এই হাটের নিজস্ব জায়গার অভাব এবং চামড়া নিয়ে চলমান অস্থিরতার কারণে হাটে ব্যবসায়ী ও ক্রেতা কমেছে। হাটের নিজস্ব কোনো জায়গা নেই। দিন দিন মানে এই পলাশবাড়ি যে ঐতিহ্যবাহী যে চামড়ার হাট,
আস্তে আস্তে চামড়া হাট বিলীন হওয়ার পথে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, তারা যেন চামড়া হাটের জায়গার একটা ব্যবস্থা করেন। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করে এই শিল্প ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন হাটের ইজারাদাররা। শাকিলা সিথি, ৭১। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কমে গেছে চামড়ার বেচাকেনা। এই নিয়ে গাইবান্ধার পলাশবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পাপুল সরকার। পাপুল, হাটে কেমন বেচাকেনা দেখছেন, কি বলছেন ব্যবসায়ীরা? অঞ্চলের ঐতিহ্যবাহী চামড়ার হাট গাইবান্ধার পলাশবাড়ি পৌর এলাকায় অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম এই চামড়ার হাট। প্রতি বুধবার বসে এই চামড়া বেচাকেনার জমজমাট আয়োজন। জেলার বিভিন্ন উপজেলা থেকে, আশেপাশের জেলা থেকে ব্যবসায়ীরা তাদের সংগ্রহিত চামড়া এখানে নিয়ে আসেন। আবার ঢাকা থেকে আসেন আড়তদার প্রতিনিধি ও ব্যবসায়ীরা ক্রয় করেন। আমি এখন রয়েছি গাইবান্ধার পলাশবাড়ি ঐতিহ্যবাহী কালীবাড়ি চামড়ার হাটে। যদিও আজ হাটের দিন নয়, তবে ঈদুল আজহার পরের বুধবার বসা হাটকে ঘিরে এবারও ব্যাপক চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে। হাটে প্রচুর চামড়ার আমদানি হলেও ব্যবসায়ীদের প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হাট ইজারাদারের প্রতিনিধি এবং যিনি এই চামড়ার হাটটি প্রতিষ্ঠিত করেছেন বিগত ৪৫ বছর আগে। আচ্ছা, এই যে বর্তমান যে চামড়ার হাট এক সময় জৌলুস ছিল, যে এখন কেন এরকম পরিস্থিতি হচ্ছে, এই বিষয়ে একটু বিস্তারিত জানাতেন। এটা তো হাট আমরা প্রায় ৪৫ বছর আগে এখানে লাগাইছি। হাটে লাগানোর ইতিহাসটা হচ্ছে যে সাঁওতালের গুইসাবের চামড়া, শিয়ালের চামড়া, এগুলো এসে এখানে একটা জায়গায় বিক্রি করতো। তো এটা যখন বাধাগ্রস্ত হয়েছে তখন আমরা ক্লাবের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দিয়ে চামড়া হাটে এখানে লাগিয়েছিলাম। ওদের মাধ্যমেই এটা চামড়া হাটির পত্তন শুরু হয়েছিল। তারপরে গরুর চামড়া এবং ছাগলের চামড়া, আজকে প্রায় ৪৫ বছর আগে থেকে এই চামড়া হাটটা আমরা লাগিয়েছি। আমাদের এখানে জমজমাট হাট লাগিয়েছিল। আমরা ইজারাদার হিসেবে আমরা তখন প্রতি বছরই ট্যানারি পল্লীতে আমরা গিয়ে তাদের দাওয়াত দিতাম, ট্যানারি মালিকদের এখানে নিয়ে আসতাম এবং সেই সুবাদে উত্তরাঞ্চলের দিনাজপুর, ঠাকুরগাঁ, নীলফামারী, লালমনিরহাট, নাগেশ্বরী, কুড়িগ্রাম সহ জয়পুরহাট, তারপর এখানে কিন্তু আসতো। কসাইরা যে চামড়া, সেই চামড়া সংগ্রহ করতো ক্রেতারা, হরিয়ারা এখানে এসে বিক্রি করতো, ট্যানারি মালিকরা এখানে নিত। বিশেষ করে ঈদের সময় ৪টা-৫টা হাট এখানে হতো জমজমাট। প্রত্যেক বুধবারে এখানে এখন বর্তমানে সকাল ৬টা থেকে রাত্রি 10টা-11টা পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকার চামড়া এখানে আমদানি হয় এবং বিক্রি হয়। তো এখন আমাদের এই বছর আমরা যা দেখলাম, চামড়া এবার প্রচুর আমদানি হয়েছিল কিন্তু বিক্রি হয়নি। তার কারণ হচ্ছে যে ট্যানারি পল্লীতে আমরা খবর নিয়ে দেখেছি ট্যানারি মালিকরা সঠিক সময়ে ব্যাংক থেকে টাকাটা পায়নি। সেটা একটা যেমন তারপরে হচ্ছে ফরিয়া যারা পূর্বে বাকি দিয়েছিল তারাও ট্যানারি থেকে এই টাকাটা তারা পায়নি। যত সময় না পাওয়ার কারণে এই চামড়া পাপুল সরকার, আমরা শুনছিলাম আপনি সঙ্গেই থাকবেন। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় কমে গেছে চামড়ার বেচাকেনা, এ বিষয়ে গাইবান্ধার পলাশবাড়ি থেকে পাপুল সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। চলছে দেশযোগ, ফিরছে বিরতির পরে। ৭১-এর সাথেই থাকুন। টেকনাফে বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের উচ্ছ্বাসের জবাবে এবার উচ্ছ্বাস দেখালো ব্রাজিল সমর্থকরা। তবে তার প্রকাশ হয় কক্সবাজার শহর। শনিবার বিকেলে বাইকের শোভাযাত্রা আর উল্লাসে সবুজ হলুদে ছেয়ে যায় পর্যটন নগরী। বিস্তারিত কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে। পা দুটো ঠিক মতো সঙ্গ দেয় না, চলতে গেলে ভর করতে হয় লাঠির উপর। তবু উল্লাসের অতিশয্যে থেমে থাকে না শরীর। ভারসাম্য হারিয়ে লুটিয়ে পড়লে প্রিয় দলের পতাকা থাকে উঁচুতে। আর সঙ্গে যখন হাজারো সুস্থ সবল সঙ্গী, তখন সবার আবেগের প্যারামিটার তো রেকর্ড ভাঙারই কথা। শনিবার তপ্ত রোদ উপেক্ষা করে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে হাজির হয় সেরকম আবেগ আপ্লুত বহু ব্রাজিল ভক্ত। হাতে ভুভুজেলা, গায়ে প্রিয় দলের জার্সি, বাবার কাঁধে খুদে সমর্থক, প্রেমিকার চেয়ে দল ব্রাজিলকে এগিয়ে রাখা প্রেমিকও ছিল এই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে। যখন
প্রেমিকা ফোন দেয়, বাবু একটু বের হও, কিন্তু বের হবো না রোদ বেশি, বাবু সন্ধ্যার পর বিকেলে বের হই। প্রেমিকা চোখেও হার মানায়, সেই ভালোবাসা হচ্ছে ব্রাজিল। যারা যারা ব্রাজিল সাপোর্ট করে তারাই ভালো আমি মনে করি। 2002 সালে ফাইনাল খেলায় আমার প্রথম ব্রাজিলের খেলা দেখে, তখন থেকে ব্রাজিল সাপোর্ট করি। সৈকত পাড়ের অলিগলি থেকে ঝাঁকে ঝাঁকে বের হতে শুরু করে হলুদ ভক্তদের মোটর বাইক বহর। লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা পুরো সৈকত রূপ নেয় এক টুকরো রিউ ডিজে নিরুতে। আমরা পুরো পরিবারই ব্রাজিল ভক্ত, আমার বাবা, আমার বোন, ভাই, আমরা সবাই, শুধুমাত্র আমার ওয়াইফ ছাড়া। আমাদের মহাশক্তিদের ব্রাজিল আবারও তাদের নিজস্ব নান্দনিকতায় চন্দ্রের মাধ্যমে জল উঠবে। আমরা ফুটবলের রাজা বলতাম, খেলার জন্ম হয়েছে ব্রাজিলে, এজন্য ব্রাজিল করে। ফুটবল বিশ্বের ষষ্ঠ বিশ্বকাপ জিতে ব্রাজিল এবার ইতিহাস করবে, এমনটা বিশ্বাস কক্সবাজারের সাম্বা কিংদের। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ পদ্ধতিতে রপ্তানিযোগ্য আমের উৎপাদন বাড়লেও বাড়েনি রপ্তানির হার। মৌসুমের শুরুতে এখন পর্যন্ত 4 টন আম বিদেশে গেছে, অথচ ভালো লাভের আশায় জেলার প্রায় 144 জন আম চাষি 2000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন। তারা জানান, পরিচর্যা, ফ্রুট ব্যাগ সহ সব উপকরণের দাম বেড়েছে। সেক্ষেত্রে রপ্তানি না বাড়লে তাদের লোকসান হবে। একেএস রোকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চাত্রা গ্রামের আম চাষি শামীম রেজা সোহাগ রপ্তানিযোগ্য আম উৎপাদন করছেন 2022 সাল থেকে। এবার মৌসুমের শুরুতেই তিনি 4 টন আম পাঠিয়েছেন ইতালিতে। তার বাগানে 50 টন রপ্তানিযোগ্য আম উৎপাদন হয়েছে, কিন্তু সব আম রপ্তানি করতে না পেরে কমে যাচ্ছে লাভের পরিমাণ। রপ্তানিযোগ্য আম উৎপাদনে বিভিন্ন কারণে খরচ বেড়ে যায়, তাই স্থানীয় বাজারে ন্যায্য দাম পাওয়া যায় না। আমের চাহিদা আছে বিশ্ববাজারে, আমরা যদি এটাকে ঠিকভাবে ধরতে পারি, আমরা আমাদের আমকে যদি ব্র্যান্ডিং করতে পারি, সরকার যদি এই উদ্যোগগুলা আরো বেশি বেশি গ্রহণ করে, তাহলে আমাদের আম চাষিরা যেমন লাভবান হবে, আমার দেশও তেমন উপকৃত হবে। সোহাগের মতো জেলার 144 জন আম চাষি প্রায় 2000 মেট্রিক টন রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছেন, কিন্তু বেশিরভাগেরই অভিযোগ হাতে গোনা কয়েকজন আম রপ্তানি করতে পারছেন। আচ্ছা, সরকার আমাদেরকে নিরাপদ আম উৎপাদন করতে বলছে, কিন্তু আমরা আসলে নিরাপদ আম উৎপাদন করতে যে খরচের সম্মুখীন হই, সে খরচ করার পরে আমরা আসলে সে আশানুরূপ ফলটা পাই না। বর্তমানে আমাদেরকে আম বিক্রি করতে হচ্ছে 2000 থেকে 2200 টাকা, অথচ সরকার বলছে নিরাপদ আম উৎপাদন করতে, কিন্তু আমরা সেটা করেও সেটা কি ন্যায্য মূল্য পাচ্ছি না, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি। এদিকে এবার আমের বাম্পার ফলন হয়েছে। পচনশীল এই পণ্যের রপ্তানি প্রক্রিয়া সহজ করার দাবি জানান আম চাষিরা। আমি 12 থেকে 15 বিঘা রপ্তানিযোগ্য আম চাষ করি, কিন্তু এখন পর্যন্ত একটিও আম আমি রপ্তানি করতে পারিনি। যদি এভাবে আমাকে দিনের পর দিন লস গুনতে হয়, তাহলে চাঁপাইনবাবগঞ্জের আম বাঁচবে না। রপ্তানি মুখেই আম উৎপাদন করে আমাদের লাভ না হলে লাভ কি, উৎপাদন করে লাভ কি? কার্গো বিমান না থাকার কারণে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম বিমানে পাঠাতে হয়, সেজন্য খরচ অনেক বেশি হয়। ক্যারিং খরচ পাঠানোর ক্ষেত্রে অনেক ঝামেলাও থাকে, সেজন্য আমাদের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তবে অন্যবারের তুলনায় এবার মৌসুমের শুরুতেই রপ্তানি শুরু হওয়ায় আশাবাদী কৃষক নেতারা। চাঁপাইনবাবগঞ্জে এবার 37,487 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। জেলায় গোপালভোগ, ক্ষীরসাপাত, ফজলি, আম্রপালি, লক্ষণভোগ সহ অন্তত 300 জাতের আম উৎপাদন হয়ে থাকে। বনশ্রী হালদার, ৭১। এদিকে জমে উঠেছে রাজশাহীর সুস্বাদু আমের হাট। এ নিয়ে আরও জানাচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো, তিনি যুক্ত হয়েছেন। রুশো, কেমন দেখছেন আমের হাট? কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জেলায় এবার আমের উৎপাদন কেমন হয়েছে, এ নিয়ে কৃষি বিভাগ কি বলছে? এই রাজশাহীর যে বানেশ্বর আমের হাট, এটি এই উত্তরাঞ্চলের মধ্যে একটি বড় হাট। তবে যেহেতু এখন খুব সকাল, এখন পর্যন্ত হাটটি জমে ওঠেনি। দোকানিরা তাদের যে আমের পসরা সেটি সাজাতে শুরু করেছেন। কোনো কোনো স্থানে আমরা দেখেছি যে স্বল্প পরিসরে বেচাকেনাও শুরু হয়েছে। আমরা কথা বলছিলাম এখানকার যারা আম বিক্রেতা আছে তাদের সাথে, তারা যেটি বলছিলেন যে সকালের দিকে মূলত গাছ থেকে আম পাড়া হয় এবং
বিভিন্ন স্থান থেকে সেই আমগুলো জড়ো হয় এই হাটে। তো সেটি মোটামুটি 10টা 11টার বেজে যায় আসলে মূল হাটটি জমে উঠতে। তো এখানে আমি খুব ভোরে এসেছি এবং যেটি দেখছি যে যেই আমগুলো এখানে আছে কয়েক রকমের আম কিন্তু এখানে রয়েছে, বিশেষ করে গোপালভোগ আমটি রয়েছে এবং এখানে খিরসাপাত এই আমটিও আমরা দেখতে পাচ্ছি। তো এছাড়াও স্বল্প পরিসরে কিছু ব্যানানা ম্যাঙ্গো আম আমরা দেখতে পাচ্ছি। আমরা ধীরে ধীরে একটু জানার চেষ্টা করব, এখানে যারা দোকানি আছেন তাদের কাছে একটু জানার চেষ্টা করব। খুব সকাল সকাল আসলে দোকান খুলেছেন, কি কি আম আছে, দাম কেমন এবার? ভাই এবার আমের দাম কম, অন্যান্য বছর তুলনায় অনেকটাই কম। আপনার এখানে যে আমটি, এটি আসলে কি আম? এটা হলো হিমসাগর। এটি হিমসাগর আম। তো এইটার আসলে আকারটি কি ঠিক আছে না একটু ছোট? একটু ছোট মনে হচ্ছে। মানে প্রথমের দিকে একটু বৃষ্টি কমেছে তো সেজন্য আকারটা ছোট, কিন্তু আপনার ধরেন আকার ছোট হলে এবার আমটা মিষ্টি হবে বেশি। মিষ্টি হবে। কত করে এটি মন কত? এবার তো মন কম খুবই, আপনি ধরেন 1300-1400। আচ্ছা, 1300-1400 টাকা মন এই আমগুলো। আকার মাঝারি আকার এবং খুব যে আসলে বড় সেটি বলা যাবে না। তারা যেটি বলছেন যে আবহাওয়াগত কারণে কিছুটা আমের আকারে এবার প্রভাব পড়েছে, তবে স্বাদে কোনো প্রভাব নেই। আমরা আরেকটু পাশে ঘুরে ঘুরে দেখব আমের কি কি আম এবার এসেছে, সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করব। এখানে বিভিন্ন ব্যবসায়ীরা আছেন। মূলত বাজারটি এখনো ঠিক সেভাবে ক্রেতারা এখনো আসতে শুরু করেনি, তবে বিক্রেতাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানবো কি 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 আম আপনাদের এখানে, মূলত কি কি আম এই বাজারে মিলছে, কি কি আম পাওয়া যাচ্ছে? আমাদের এখানে এখন টিওনোর অর্ডার অনুযায়ী হিমসাগরটাই বিক্রি করার অনুমতি আছে, আমরা সেটাই বেচতেছি। গোপালভোগ কি আছে না শেষ? গোপালভোগ শেষ, এখানকার গোপালভোগটার আমদানি নাই। গোপালভোগটার আমদানি নাই। আচ্ছা, হিমসাগর কত করে বিক্রি করছে? হিমসাগর এটা বেচতেছি 40 টাকা কেজি। 40 টাকা কেজিতে বিক্রি করছেন। এগুলো কি মানে স্থানীয়, মানে এখানে এখানকার স্থানীয়? এটা এখানকার স্থানীয়। এই ভাইয়ের যে দোকানটি, সেখানে আমগুলোর আকার আবার কিছুটা ভালো মনে, যদি আপনাকে একটু আমি দেখাতে চাই যে এখানে মূলত যে আমগুলো আছে সেগুলোর আকার বেশ ভালো মনে হচ্ছে এবং দাম কিছুটা, যদিও আকার বেশি, দাম কিছুটা বাড়তি পাশের দোকানের চেয়ে। তো সব মিলে এটি নির্ভর করে, দামটি মূলত আমের আকার, তারপরে আমটি দেখতে কেমন, এবং এটি আসলে অনেক সময় গাছের উপরেও নির্ভর করে, যে মিষ্টতার বিষয়টিও থাকে। সব মিলিয়ে যে এই বানেশ্বরের আমের বাজার, এখানে বিভিন্ন প্রকারের আম, বিভিন্ন জাতের আম আসলে পাওয়া যায়। তো আমরা এখানে আজকে দিনভর আছি এবং এই বাজার জমে ওঠা পর্যন্ত, এবং পরবর্তীতে হয়তো আমরা দেখছিলাম সুস্বাদু আমের চিত্র। সঙ্গেই থাকবেন, জমে উঠেছে রাজশাহীর সুস্বাদু আমের হাট। এ বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে আমের হাট থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাশিদুল হক রুশো। দিনাজপুরের বাজারে উঠতে শুরু করেছে রসালো লিচু। বাগান মালিকরা জানান, ঝড় বৃষ্টি সহ বৈরী আবহাওয়ায় এবছর ফলন কম হয়েছে, তাই দাম কিছুটা বেশি, তবে বাজারে সরবরাহ রয়েছে যথেষ্ট। আর লিচুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ক্রেতাদের। সহকর্মী খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রসালো লিচু পছন্দ ছোট থেকে বড় সবার কাছেই, যে কারণে এই লিচুর কদর দেশ জুড়ে। জেলার কালীতলা এলাকায় নিউ মার্কেটের প্রধান ফলের বাজারে চলছে লিচুর বেচাকেনা। ক্রেতাদের অনেকে মনে করছেন দাম কিছুটা বেশি। আসলে সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে না। আমি বোম্বাইটা নিলাম 240, আর বেদানাটা নিলাম 600 টাকা। 500 করে নিলাম একটা, আর 250 করে নিলাম একটা। বিক্রেতারা জানান, এবছর ফলন কিছুটা কম হওয়ায় দাম একটু বেশি। সবচেয়ে সুস্বাদু বেদানা 100 লিচু মানভেদে বিক্রি হচ্ছে 400 থেকে 800 টাকা দরে। আকারের জন্য বিখ্যাত চায়না ট্রি জাতের দাম সবচেয়ে বেশি। এর 100 লিচু বিক্রি হচ্ছে 1200 থেকে 1800 টাকায়। এছাড়া বোম্বাই সহ অন্যান্য জাতের লিচু 200 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে। চায়না থ্রি সব থেকে বড় লিচু, ওইটা আপনার যেটা 1 ক্লাস ভালোটা
ওটা বিক্রি হচ্ছে আপনার 12 থেকে 13,000 টাকা হাজার বর্তমানে। ওয়েদারের কারণে মায়ের খাওয়াতে অনেক বাগানে মাল হয়নি ঠিক মতো, যার কারণে যে লিচুটা হয় তার পরিমাণে 50% লিচু হয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে আবহাওয়ার তারতম্যে এবার 15 থেকে 20% লিচু নষ্ট হয়েছে। তারপরও গত বছরের তুলনায় 100 কোটি টাকার বেশি বাণিজ্য হবে বলে আশা করছেন কৃষি বিভাগ। গত বছর আমরা যে ফলন পেয়েছিলাম তাতে প্রায় 900 কোটি টাকার আমরা বাজারজাত করতে পেরেছি। এবছর যেহেতু দাম বেশি, ফলন কম হলেও আমরা আশা করছি যে 1000 কোটি টাকার মতো আমাদের এই লিচুতে মার্কেটিং হবে। এখন পর্যন্ত এটির বাজারে যে ভোক্তাদের চাহিদা এবং সারা দেশে যে এটির সমাদৃত, সেটিকে লক্ষ্য করেই আমাদের বাগান মালিক এবং লিচু চাষিরা তারা কিন্তু তাদের যে উৎপাদিত এই লিচুটি বাজারে সরবরাহ করা শুরু করছে। এরই মধ্যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে দিনাজপুরের বোম্বাই মাদ্রাজি চায়না ট্রি, কাঠালি ও হারিয়া জাতের লিচু। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।